আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জাতীয় নির্বাচন সামনে রেখে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন সহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সোমবার তার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, স্বরাষ্ট্র সচিব, মহাপুলিশ পরিদর্শক, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা যোগ দেন। বৈঠকে ডক্টর ইউনূস আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবার কথা শোনেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। ভোটের আগে প্রয়োজন অনুযায়ী প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রদ বদলের সিদ্ধান্ত হয়। পরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান, নির্বাচনের সময় 60,000 সেনা সদস্য মোতায়েন থাকবে। সেপ্টেম্বর থেকে 1.5 লাখ পুলিশকে ভোটের বিষয়ে ট্রেনিং দেওয়া হবে। নির্বাচনকে সামনে রেখে মিসইনফরমেশন রোধে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার খোলার সিদ্ধান্ত হয় বৈঠকে। আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে এবং এই কোঅর্ডিনেশনটা লোকাল লেভেলে এবং এটা একটা ন্যাশনাল লেভেলে, দুইটা জায়গায় খুব দ্রুততার সাথে এটা কোঅর্ডিনেশন বাড়ানোর বিষয়ে জোরদার করে বলা হয়েছে। ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে এবং সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে 1.5 লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। বাংলাদেশের মাটি কোনোভাবে সন্ত্রাসী কাজে ব্যবহার হতে দেয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ d'Affaires ট্রেসি অ্যান্ড জ্যাকবসন সোমবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন। সন্ত্রাস নির্মূল বাংলাদেশের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশের মাটি থেকে প্রতিটি সন্ত্রাসবাদী কার্যক্রম নির্মূলে সরকার কাজ করে যাচ্ছে। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের সংস্কার কার্যক্রম এবং গণতন্ত্রে উত্তরণের জন্য আগামী বছরের সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কোন্দলে লিপ্ত হচ্ছে, যা দেশে নতুন করে ফ্যাসিস্টদের পুনর্বাসিত হওয়ার সুযোগ করে দিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় বিএনপি, তবে এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। নাজিবুর রহমানের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশজুড়ে গ্রাফিতি অঙ্কনের উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী যুবদল। রাজধানী শাহবাগে এ কার্যক্রম উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করা হচ্ছে, যা সঠিক নয়। এ সময় শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার ধীরগতির সমালোচনা করেন তিনি। কই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না। কেন পেলাম না? 1 বছর হয়ে গেল, হাসিনার বিচার কাজ শুরু হয়ে গেল। আমরা এমন কতগুলো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছি, এমন কতগুলো বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কোন্দলে লিপ্ত হয়েছি, যা বাংলাদেশকে আরো পেছনে তুলে দিতে পারে, ফ্যাসিস্টদেরকে শক্তি যোগাতে পারে, ফ্যাসিস্টদেরকে সুযোগ তৈরি করে দিতে পারে, আবার নতুন করে বাংলাদেশের উপরে চেপে বসা। 15 বছর বিএনপির নেতাকর্মীরা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশে আবারও ফ্যাসিবাদী শক্তির ফিরে আসার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। চাপ সৃষ্টি করে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি, যে আমরা কোঅপারেট করছি না, কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি। আমরা সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক পরিচয়ে গুলশানের চাঁদাবাজির ঘটনায় হতাশা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, এসব ঘটনা এড়িয়ে তরুণদের দেশ গড়ার দায়িত্ব নিতে হবে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।
এনসিপি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। যারা এমন অপপ্রচার করছে তাদের উদ্দেশ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই গণঅভ্যুত্থান না হলে তারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। শেখ হাসিনা সরকারের অধীনে তাদের আরও 4 বছর অপেক্ষা করতে হতো, আর তাদের থেকে এনসিপি নির্বাচন বেশি চাই বলেও মন্তব্য করেন নাহিদ। সোমবার জামালপুর শহরের ফৌজদারি এলাকায় পথসভায় তিনি কথা বলেন। নির্বাচন সংস্কার, সরকার পরিবর্তন ও রাষ্ট্র ক্ষমতা সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, শুধু এক সরকার পরিবর্তনের মাধ্যমে আরেক সরকার কারো জীবনের কোনো পরিবর্তন হবে না। জীবনের পরিবর্তন হবে যদি সংস্কার হয়, অর্থনৈতিক, কৃষি ও স্বাস্থ্য খাতে সংস্কার হয় এবং প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করা যায়। আমরা বলেছি জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র অবশ্যই 5ই আগস্টের মধ্যে জারি করতে হবে এবং বিচার এবং সংস্কার এবং নতুন সংবিধানের প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে। অনেকে বলে বিভিন্ন ভাবে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা করার চেষ্টা করা হচ্ছে, আমরা নাকি নির্বাচন বানচালের চেষ্টা করছি, আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এই গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। ফলে নির্বাচন আপনাদের থেকে আমরা বেশি চাই। আমরা সংস্কার চাই, বিচার চাই এবং নির্বাচন চাই। চাঁদাবাজদের যে পরিচয় থাকুক বা যত প্রভাবশালী হোক না কেন, ছাড় দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সোমবার বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। এছাড়া জাতীয় নির্বাচন সামনে রেখে আগস্ট থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রকনউদ্দিন। গেল দুদিন আগে রাজধানীর গুলশানে সাবেক এক সংসদ সদস্যর কাছ থেকে চাঁদা নিতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন কয়েকজন, যারা নিজেদের সমন্বয়ক পরিচয় দিতেন এবং পদ ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতেও। সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। গুলশানের কিন্তু চাঁদাবাজকে আমরা ছাড় দেই নাই, গুলশানের চাঁদাবাজকে ধরছি না, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। সে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালী হোক না কেন, তাকেই ছাড় দেওয়া হবে। যদি কোনো আমি তোমার কাউকে ছাড় দেওয়া হবে না, যে যত পরিচয় দেওয়া হোক না কেন, তাকেই ছাড় দেওয়া হবে না। আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে আগস্ট থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের যে ট্রেনিং, এটা আমরা অগাস্ট মাস থেকে শুরু করব। ট্রেনিংটা তো ধরো এক ব্যাচ যাবে, আরেক ব্যাচ আসবে, এক ব্যাচ যাবে, আরেক ব্যাচ আসছে, ইলেকশনের আগ পর্যন্ত। এসপি ওসিদের পরিবর্তন এটা তো কন্টিনিউয়াস হইতেই থাকতেছে, এটা হইতে থাকবে, এটা সব সময় পোস্টিং হইতেছে। নির্বাচন কেন্দ্র করে হবে কিনা সেসব আপনারা হইলে দেখতে পারবেন। বৈঠকে মাদক নিয়ন্ত্রণে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। মাদকের কেরিয়ারগুলি ধরা পড়তেছে, কিন্তু গডফাদারগুলি এখনো ধরা পড়তেছে না। গডফাদারগুলি ধরা না পড়ার আমাদের কতগুলি সংস্থা আছে, তাদেরও কিছুটা দায় রয়ে গেছে। আমরা সবার থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাহী বিভাগের ক্ষমতা কমানোর পক্ষে নয় বিএনপি। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের আলোচনায় দলের এই মনোভাবের কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে জামাত ইসলামের চাওয়া স্বচ্ছ, মেধাভিত্তিক ও দল নিরপেক্ষ পাবলিক সার্ভিস কমিশন। বৈঠকে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ পদ্ধতি সংবিধানের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনাকালে সাময়িক ওয়াকআউট করে বিএনপি। সোমবার ব্রিফিংয়ে অধ্যাপক আলী রিয়াজ জানান, ইতিমধ্যে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। রিপোর্ট কাইকুবাত মাহমুদের। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 20তম বৈঠকে সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান এবং সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হয়। বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে ওয়াকআউট করে বিএনপি। এ সময় সালাউদ্দিন আহমেদ জানান, 4টি প্রতিষ্ঠানের নিয়োগ পদ্ধতি সংবিধানে যুক্ত করার বিরুদ্ধে বিএনপি। সংবিধিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত যে নিয়ন্ত্রণটা করতে চাচ্ছে সাংবিধানিকভাবে, সেটা যদি হয় তাহলে নির্বাহী বিভাগের কার্য সম্পাদনে এবং সঠিকভাবে একটা ভারসাম্যমূলক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে, প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনেকটা বাধা পেতে হবে। কিছু সময় পর বিএনপি আবার বৈঠকে যোগ দেয়। এদিন বৈঠকের মাঝেই ফরেন সার্ভিস একাডেমিতে জরুরি ফায়ার অ্যালার্ম বেজে উঠলে কিছুক্ষণের জন্য বৈঠক স্থগিত থাকে। বৈঠকের বিরতিতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান,
তাদের চাওয়া স্বচ্ছ, মেধাভিত্তিক ও দলনিরপেক্ষ পাবলিক সার্ভিস কমিশন। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দলটির আপত্তি নেই বলেও জানান তিনি। পিএসসি সাংবিধানিক একটা কমিটি থাকবে, এখানে কোনো দলের, কোনো মন্ত্রীর, কোনো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এখানে থাকতে পারবে না। তো এটার বিরোধিতা করার তো আমি কোনো কারণ দেখতেছি না। আপনি কেন বিরোধিতা করবেন? তাহলে আপনি হস্তক্ষেপ চান। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, সরকারি কর্ম কমিশনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে সব দল একমত। নিয়োগ বিধান নিয়ে ভিন্ন মত হলেও সরকারি কর্ম কমিশনকে শক্তিশালী করা, রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আছে। আলোচনায় কমিটি গঠন সংক্রান্ত দলগুলোর ভিন্ন ভিন্ন মত পরামর্শ এসছে, সেগুলো বিবেচনায় নিয়ে ঐকমত্য কমিশন আলোচনা করে এই বিষয়ে পরবর্তী ধাপ নির্ধারণ করবে। এর আগে অধ্যাপক আলী রিয়াজ জানান, রাষ্ট্রের মৌলিক 20টি বিষয়ের মধ্যে 12টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। সকলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদে স্বাক্ষর করে ঐতিহাসিক দলিল করার আশাবাদ জানান তিনি। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন চায় দাবি করে জামায়াতে ইসলামী জানিয়েছে, এই পদ্ধতিতে নির্বাচন হলে সরকার গঠনে বেশিরভাগ মানুষের মতামত প্রাধান্য পাবে। সোমবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকার নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং শিকের সাথে সৌজন্য সাক্ষাতের সময় দলটির আমির ডাক্তার শফিকুর রহমান এ কথা জানান। পরে ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দুদেশের ব্যবসা বাণিজ্য সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। পার্ক ইয়ং শিক বাংলাদেশকে সম্ভাবনাময় অর্থনীতির দেশ উল্লেখ করে দ্রুতই ট্যারিফ সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন। বৈঠকে বাংলাদেশের জাতীয় নির্বাচন সহ বর্তমান রাজনৈতিক অবস্থা সম্পর্কেও আলাপ করেন দুই নেতা। নির্বাচনের পিআর পদ্ধতি প্রয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে আমাদের পক্ষ থেকে সম্মানিত অ্যাম্বাসেডরকে অবহিত করা হয়েছে যে বাংলাদেশের ভোটারদের বেশিরভাগ প্রতিনিধিত্ব করে যে সমস্ত রাজনৈতিক দল তারা পিআর পদ্ধতির পক্ষে, এবং প্রত্যেকটি ভোটারের যথাযথ মূল্যায়ন করতে গেলে পিআর পদ্ধতি হচ্ছে একটি উপযুক্ত পদ্ধতি। এ সম্পর্কে ঘরোয়া আমাদের দৃষ্টিভঙ্গিটা তিনি সেখানে উল্লেখ করেছেন। সাবেক প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও 12.5 কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ কথা জানান। দুদক মহাপরিচালক আরও জানান, নির্বাচনী প্রশিক্ষণের নামে 7.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। এছাড়া সরকারি জমি দখল করে ভাড়ার মাধ্যমে 37.5 কোটি টাকা আত্মসাৎ অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় সাবেক MP ইলিয়াস উদ্দিন মোল্লা সহ জাতীয় গৃহণ কর্তৃপক্ষের 4 জনের বিরুদ্ধে মামলা করেছে রাদওয়ান মুজিব সিদ্দিক, পিতা ডক্টর শফিক আহমেদ সিদ্দিক, মাতা শেখ রেহানা সিদ্দিক 12 কোটি 48 লক্ষ টাকারও বেশি অর্থ অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় ইতিমধ্যে একটি মামলা রুজু করা হয়েছে। দীর্ঘ 35 বছর পর আগামী 15 সেপ্টেম্বর হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু ও হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাকসুর তফসিল সংক্রান্ত বিস্তারিত তথ্য জানান নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক। রাকসু প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত তফসিল বিবরণীতে বলা হয়, নির্বাচনের আচরণবিধি প্রকাশ করা হবে 31 জুলাই। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 6 আগস্ট। এরপর পর্যায়ক্রমে ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 14 আগস্ট। আর মনোনয়নপত্র বিতরণ করা হবে 17 থেকে 19 আগস্ট পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল করা যাবে 21, 24 ও 25 আগস্ট। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ 31 আগস্ট এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় 2 সেপ্টেম্বর। 15 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রতিটি আবাসিক হলে ভোট গ্রহণ এবং ওই দিনই ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে। সর্বশেষ রাকসু নির্বাচন হয়েছিল 1989 সালে।
160 দিন পর মঙ্গলবার ক্লাস শুরু হচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সোমবার কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সভায় 3 সপ্তাহের জন্য আন্দোলন কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে নতুন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাকসুদ হেলালি একাডেমিক কার্যক্রম শুরুর নির্দেশনা দেন। উপাচার্য জানান, শিক্ষক ও শিক্ষার্থীরা একমত হয়েছেন ক্লাস ও তদন্ত কার্যক্রম একসঙ্গে চলার ব্যাপারে। এর আগে দুদিন ধরে উপাচার্য বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেন। গত 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক আহত হন। সে সময় উপাচার্য ও কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এরপর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদ ও সহ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবিতে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। ব্যাংকিং ও আর্থিক খাতের নীতি নির্ধারকদের জন্য উন্মোচিত হলো নতুন বই ব্যাংক নোট অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক। ডক্টর জালাল উদ্দিনের লেখা এই বইতে মুদ্রার ডিজাইন, বাছাই, সংরক্ষণ ও জালিয়াতি প্রতিরোধে তথ্য সহায়ক হবে। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এর মোড়ক উন্মোচন করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মিসবাহ হাসানের রিপোর্ট। টাকার গল্পটা শুধু সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয়, এর পেছনে আছে ইতিহাস, প্রযুক্তি, নিরাপত্তা, আর আছে একটি দেশের অর্থনৈতিক ভিত গড়ার জটিল সমীকরণ। সেই জটিলতাকে ব্যাংক নোট অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক বইয়ের মাধ্যমে সহজভাবে তুলে ধরেছেন এক বাঙালি গবেষক ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। রাজধানীর একটি হোটেলে এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক জানান, এই বই বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক খাতে বড় ভূমিকা রাখবে। 35 বছর অভিজ্ঞতার ফসল এই বইটা। এই বইটা নট ফর বাংলাদেশ অনলি, ইট ইজ গ্লোবালি। এটা খুব প্রয়োজন। অর্থাৎ যে দেশে ইকোনমি আছে, যে দেশে ইকোনমিকে শক্ত ও সুন্দর ও সমৃদ্ধ করার লক্ষ্যে এর ভূমিকা অপরিহার্য। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, এই বই আন্তর্জাতিক অর্থনীতিতে গবেষণার নতুন দিগন্ত খুলবে। Gradually, possibly, in the paperless society or central bank digital currency, bank notes will wither away at one point. But in some form or other, the IOUs or paper will be there. So that way the bank notes heritage legacy will be there. ব্যাংক নোট অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক বইটি হয়ে উঠবে অর্থনীতির কারিগরদের নতুন হাতিয়ার বলে জানান দেশীয় ও আন্তর্জাতিক বক্তারা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আজ চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের মুদ্রা বাজারে ডলারের দাম কিছুটা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে ডলারের সর্বোচ্চ দাম 122 টাকা 95 পয়সা ও সর্বনিম্ন দাম 122 টাকা 60 পয়সা। চলতি মাসে সামগ্রিকভাবে ডলারের দাম ওঠানামা করছে। এছাড়া দেশের মুদ্রা বাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে দাম বেড়েছে ইউরো, পাউন্ড, ইউয়ান, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার। ব্রিটিশ পাউন্ড স্টার্লিং কেনার ক্ষেত্রে মূল্য ধরা হয়েছে 164 টাকা 70 পয়সা এবং বিক্রির ক্ষেত্রে 165 টাকা 28 পয়সা। ইউরো কেনার ক্ষেত্রে মূল্য ধরা হয়েছে 143 টাকা 93 পয়সা এবং বিক্রির ক্ষেত্রে ধরা হয়েছে 144 টাকা 39 পয়সা। দাম অপরিবর্তিত আছে রুপি ও ইয়েনের। প্রবাসের খবর। সৌদি আরবে কক্সবাজার জেলা বিএনপির সদস্য, মহেশখালী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও ভাইস ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইস্তেফাজুল হকের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মক্কা প্রবাসী মহেশখালী উপজেলা বিএনপি। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ জানিয়েছেন, মক্কার স্থানীয় একটি হোটেলে মক্কা বিএনপি সদস্য সচিব ও প্রবাসী মহেশখালী উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক কামাল রনির পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন পবিত্র ওমরা পালনে আসা সাবেক হুইপ ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মক্কা বিএনপির আহ্বায়ক জহির আহমেদ, শাহাদাত হোসেন, কামাল খান, দেলোয়ার হোসেন, রহমত আলী খা, দেলোয়ার হোসেন মিল্কি, আমিন তালুকদার। উপস্থিত ছিলেন সম্রাট, শামসুল আলম হিমু, জাহাঙ্গীর আলম, রাজু, তৈয়ব, ফরিদ সহ অন্যরা। শেষে মরহুম ইস্তেফাজুলের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিড এক্সপার্ট চ্যাম্পিয়নশিপ টি20 ক্রিকেট টুর্নামেন্ট 2025। এ সময় প্রবাসী খেলোয়াড়দের উৎসাহ যোগাতে পুরো টুর্নামেন্টে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট অধিনায়ক মমিনুল ইসলাম। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, শুক্রবার রাজধানী কুয়ালালামপুরের ইয়াহালা রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে বিড স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেস এর সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার ইচ্ছে পোষণ করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন দেশটিতে থাকা বিভিন্ন রাজ্যের প্রবাসী বাংলাদেশিদের 12টি ক্রিকেট দল। আগামী 30 আগস্ট থেকে 1 সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে খেলা। এছাড়াও টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহীদের 15 আগস্টের মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের জন্য বলা হয়। এছাড়া চ্যাম্পিয়নদের জন্য ট্রফির পাশাপাশি প্রাইজ মানি ৩৫০০ রিঙ্গিত বা ১,৫,০০০ টাকা ও রানার আপের জন্য ২,০০০ রিঙ্গিত বা ৭০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। এছাড়া প্রতিটি খেলায় সেরা খেলোয়াড় এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের জন্যও রাখা হয়েছে বিশেষ পুরস্কার। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বিড স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেস এর মোহাম্মদ রাফিজ রহমান রাসেল, আব্দুল মুবিন ভূঁইয়া, সুহাগ আহমেদ, মোহাম্মদ হাফিজুর রহমান, জুবাইর রহমান, শাহজাহান আলম, রায়হান, মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ রফিক, বাপ্পি কুমার দাস সহ বিভিন্ন দলের অধিনায়ক ও খেলোয়াড়েরা। বাহরাইনে পালিত হয়েছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির 23তম প্রতিষ্ঠা বার্ষিকী। শুক্রবার বাহরাইনের জুফের 5 তারকা হোটেল আল মঞ্জিলে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের সাথে যোগ দেন বাহরাইনের নাগরিকরাও। সকলের অংশগ্রহণে কাটা হয় কেক। বিভিন্ন ক্ষেত্রে কৃতী বাংলাদেশিদের পুরস্কৃত করা হয়। এনটিভি বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2003 সালের 3 জুলাই যাত্রা শুরু করে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। চলতি মাসের 3 জুলাই সাফল্যের সঙ্গে 22 বছর পেরিয়ে 23 বছরে পদার্পণ করেছে মিশ্র ধারার এই টেলিভিশন। গত শুক্রবার বাহরাইনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এনটিভি বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনটিভি দর্শক ফোরাম বাহরাইনের সাংগঠনিক সম্পাদক ফরহাত আহমেদ। দর্শক ফোরামের উপদেষ্টা সেলিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার। অত্যন্ত জনপ্রিয়, সুনামধন্য এবং দেশে এবং প্রবাসে বিপুল ভিউয়ার্স নিয়ে এগিয়ে চলছে। আমাদের কাছে এনটিভি শুধু একটি চ্যানেল নয়, এটি আমাদের আবেগ, আমাদের সাংস্কৃতিক, আমাদের খবরের জানালা। পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন বাহরাইন প্রবাসীরা। এনটিভির চেয়ারম্যান আলহাজ মোসাদ্দেক আলীর দীর্ঘায়ু কামনা করেন তারা। অনুষ্ঠানে যোগ দেন বাহরাইনের নাগরিক, শিক্ষার্থী, ব্যবসায়ী থেকে শুরু করে উদ্যোক্তা, ডাক্তার, প্রকৌশলী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে সকলের অংশগ্রহণে এনটিভির 23তম বর্ষপূর্তির কেক কাটা হয়। বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি কৃতী শিক্ষার্থী সহ 7 জন কোরআনে হাফেজকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। আজীবন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে। সামাজিক কাজের জন্য বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি আইনুল হক সরকারকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শেষে এনটিভি দর্শক ফোরামের প্রবাসী শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিবেশন করা হয় নাচ, গান, কবিতা, আবৃত্তি ও নাটিকা। ছিল দর্শকদের জন্য বিশেষ পর্ব। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।